শিশু রামেসা ধর্ষণ হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ, বিক্ষোভ মানববন্ধনে সোচ্চার সর্বস্তরের মানুষ। নারায়ণগঞ্জে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। মাদারীপুরে মানব পাচারের মামলা করে উল্টো মামলার শিকার, গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগী পরিবার, খুঁজে পাওয়া যাচ্ছে না বাদীকেও। ঢাকা টাঙ্গাইল সড়কের এলেঙ্গায় নির্মাণ কাজে গতি কমছে যানবাহনের। ঈদ যাত্রা ও পশুবাহী গাড়ির কারণে যানজটের আশঙ্কা, চলাচল নির্বিঘ্ন রাখতে প্রস্তুতি পুলিশের। ট্রাকে ট্রাকে হাটে আসছে কোরবানির পশু, মাঝারি আকৃতির গরুতে আগ্রহ বেশি ক্রেতার, বেচাকেনা জমতে লাগবে আরও 2-3 দিন। জাল টাকার বিষয়ে সতর্ক পুলিশ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে এই সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম। রামিসা আসিয়া সহ শিশু ধর্ষণ ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন হয়েছে। সকালে জেলা শহরের প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে খেলাঘর আসর। তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন এলাকার নারী ও শিশু। এ সময় বক্তারা বলেন, দেশে রামিসা আসিয়ার মতো অনেক শিশুকে নির্যাতনের পর হত্যা করা হলেও জড়িতদের শাস্তি হয়নি। শিগগিরই দ্রুত বিচার আইনে রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি করেন তারা। পাশাপাশি শিশুদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য বিশেষ আইন প্রণয়ন সহ শিশু মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিও জানান তারা। সকল শিশুদের উপর যেই নিপীড়ন নির্যাতনের যেই ঘটনাগুলো ঘটে, এইটির বিচারের জন্য একটি আলাদা শিশু আইন প্রণয়নের দাবি জানাচ্ছি। আমাদের উচিত এই দর্শকদের বিরুদ্ধে আমরা যাতে কোনো আইনজীবী না দাঁড়াই। যখন কোনো আইনজীবী দাঁড়াবে না, তখন তাদের ফাঁসি হবে, রায় হবে। আজকে সাগররুনি হত্যার বিচার হয়নি, তনু হত্যার বিচার হয়নি, এবং এই সব বিষয়গুলো আজকে ঝুলে আছে বলেই, বিচার হয় নাই বলে আজকে একের পর এক ঘটনা আমাদের দেশের মধ্যে হতেই চলেছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গায় ফ্লাইওভারের নির্মাণ কাজে যানবাহনের গতি কমেছে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদ মৌসুমে যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি পশুবাহী গাড়ি বেড়ে যাওয়ায় দীর্ঘ এলাকায় যানজটের আশঙ্কা আছে। তবে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানায় পুলিশ। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে গাড়ির চাপ বাড়ে। মহাসড়কটির গাজীপুরের ভোগড়া থেকে এলেঙ্গা পর্যন্ত যানবাহনগুলো স্বাভাবিক গতিতেই চলাচল করতে পারবে, কিন্তু এলেঙ্গায় বিশাল জায়গা জুড়ে ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে। মহাসড়কে নির্মাণ কাজ চলায় যানবাহনের গতি কমে যাচ্ছে। ঈদ মৌসুমে যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি পশুবাহী গাড়ি বেড়ে যাওয়ায় দীর্ঘ এলাকায় যানজটের আশঙ্কা চালক ও যাত্রীদের। পাশাপাশি অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ির কারণে যাত্রীদের ভোগান্তি ও দুর্ঘটনা বেড়ে যায়। এক পাশ বন্ধ, এক পাশ চলতেছে, রাস্তাটা চিকুন, যার কারণে জাম বেশি হতে পারে। যমুনা সেতু যখন গাড়ি বেশি চাপ হয়, তখন তো মনে করেন যে জাম থাকবেই। ইস্কা ভ্যান, অটো, মোটরসাইকেল এলে উল্টো মুখে আসাতে জামগুলো লেগে যায়। যে রোডের গাড়ি সে রোডেই চললে তাহলে হয়তো জাম হতো না। তবে প্রকল্পের চলমান কাজের কারণে যানজট হবে না বলে আশ্বস্ত করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানায় পুলিশ। আমাদের কাজের কারণে কোনো ধরনের কোনো বিঘ্ন ঘটবে না। তার কারণ হলো আমরা এলেঙ্গা ফ্লাইওভারের উভয় পাশে 4 লেন রাস্তা আমরা ক্লিয়ার রেখেছি। আমাদের যে 65 কিলোমিটার হাইওয়ে রয়েছে, এর মধ্যে আমাদের প্রায় 60টা পয়েন্টে আমরা পিকেট ডিউটি রয়েছে। হোন্ডা মোবাইল থাকবে 30টা, এবং এই 65 কিলোমিটারকে আমরা 5টা সেক্টরে ভাগ করেছি। পালাক্রমে 24 ঘন্টায় তারা ডিউটি করবে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন 10 থেকে 15,000 যানবাহন পারাপার হলেও ঈদে এর চাপ বেড়ে যায় 3 থেকে 4 গুণ। সময় সংবাদ, টাঙ্গাইল। মাদারীপুরে দালালদের বিরুদ্ধে মানব পাচার মামলা করায় উল্টো মামলার আসামি এক বৃদ্ধার পরিবার। গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন তারা। জীবিত ব্যক্তিদের মৃত দেখিয়ে ভুয়া ভাগ্নে বানিয়ে মামলা করে দালাল চক্র। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে মাদারীপুরে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। তার সঙ্গে যুক্ত হচ্ছেন মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট শরীফ মোহাম্মদ সাইফুল কবির। সরাসরি চলে যাচ্ছি অভিজিতের কাছে।
মাদারীপুরে গড়ে প্রতি মাসে 30 থেকে 35টি মানব পাচার মামলা হয়। তবে এই মামলাগুলোর মধ্যে এখন অধিকাংশ মামলাই মিথ্যে বা ভুয়া প্রমাণিত হচ্ছে। তো সে বিষয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালের পিপি মাদারীপুরের অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল কবির। আমি তার কাছে জানতে চাই আপনার কাছে যে এই যে যারা মিথ্যে মামলা করছে বা বাদীকে আটকানোর জন্য বা এই ঘটনাগুলো কেন ঘটছে, এর সমাধান কি? এই মিথ্যে মামলা দায়েরের প্রবণতা আগেও ছিল, এখন অনেকটাই কমে আসছে। তবে দেখা যায় যে এই মানব পাচারের মামলায় যারা সাধারণত আসামি হয় তারা অনেকেই এই বিশেষ করে মাদারীপুর থেকে যাদেরকে বাইরে পাচার করা হয়, বিশেষ করে ইটালিতে বা ইউরোপে, দেখা যায় যে এই সমস্ত লোকদের কাছ থেকে মানে ভিকটিমদের কাছ থেকে তারা অনেক টাকা পয়সা আদায় করে। প্রাথমিক অবস্থায় তারা 20 থেকে 25 লক্ষ টাকা নিয়ে যায়, পরবর্তীতে তারা আবার তাদেরকে ওই লিবিয়ায় নিয়ে সেখানে আটক রাইখা তাদের উপর আবার বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করে তাদের কাছ থেকে আবার টাকা আদায় করা হয়। অর্থাৎ এই যে মানব পাচারের সাথে যারা জড়িত সেই গডফাদাররা তারা হচ্ছে অনেক টাকা পয়সার মালিক, অনেকেই মানে অনেক টাকা পয়সার মালিক। তারা যখন আসামি হয়ে যায় সত্যিকারের মামলায়, তখন তারা কি করে ওই মামলা থেকে বাঁচার জন্য তারা আবার বিভিন্ন সময়ে বিভিন্ন লোক ম্যানেজ করে তারা কিছু মিথ্যা মামলা দেওয়ার প্রবণতা মাদারীপুরে আছে, অন্যান্য জায়গায়ও আছে। এখন দেখা যায় যে এই যে আইনে মিথ্যা মামলা দিলেও সেটা কিন্তু লংজিভিটি বা তারা যে মিথ্যা মামলা দিয়ে পার পেয়ে যাবে তার কিন্তু কোনো সুযোগ নাই। কারণ মানব পাচার যে আইনটা, যেটা গত 9 এপ্রিল 2026 সালে যে আইনটা আগের পূর্বের আইনটা 12 সালের মানব পাচার। আমি আপনার কাছে জানতে চাই যে যারা মিথ্যে মামলা করছে বা ভুয়া মামলা করছে, যদি সেটি প্রমাণ হয় তাহলে এই আইনে কি সাজা আছে? হ্যাঁ, যদি প্রমাণ হয় তাহলে তাদের সর্বোচ্চ সাজা 5 বছর এবং সর্বনিম্ন সাজা 2 বছরের ব্যবস্থা আইনে সুস্পষ্টভাবে উল্লেখ আছে। অর্থাৎ এখন যে মানব পাচার এবং অভিবাসী চোরাচালান ও প্রতিরোধ দমন আইনটা 2026 যেটা 9 এপ্রিল মহান সংসদে যেটা পাশ হয়েছে, সেই আইনের 25 ধারায় স্পেসিফিক উল্লেখ আছে যে তাদের সর্বোচ্চ সাজা 5 বছর এবং সর্বনিম্ন সাজা 2 বছর। আপনারা এই যে বাদীকে আসলে আপনারা কিভাবে সহযোগিতা করছেন যারা মিথ্যে মামলা করছে? জি, আমি রাষ্ট্রের পক্ষ থেকে সাধারণত আমরা যেটা করি, আমাদের নলেজে আসার সাথে সাথেই সেটা আমরা কোর্টকে অবগত করি। আর এই মামলাগুলা কোর্ট কখনোই সরাসরি আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করতে পারে না বা করে না। সাধারণত মামলা দায়েরের পরে যদি দেখা যায় 200 ধারায় সে ওই বাদীকে পরীক্ষা করার পরে যে ঘটনার প্রাথমিক সত্যতা আছে, মামলাটা আমরা সাধারণত বিজ্ঞ আদালত সেটা এফআইআর হিসেবে গণ্য করার জন্য থানায় প্রেরণ করে। থানা কর্তৃপক্ষ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মাদারীপুর আদালতের অ্যাডভোকেট, আদালতের পিপি। তিনি জানিয়েছেন যে যদি কোনো কাউকে যদি প্রতারণার মাধ্যমে বা ভুয়াভাবে যদি মামলা করা হয়, সেই মামলা যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু 5 বছরের সর্বোচ্চ সাজার বিধান রেখে কিন্তু আইন পাস করা হয়েছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের যে মিথ্যে মামলা হচ্ছে মানব পাচার এবং তার প্রতিরোধ, সে বিষয়ে সবশেষ। মাদারীপুর থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। বিভাগীয় সময় আরও থাকছে। ভবন পরিত্যক্ত হওয়ায় পাঠদান চলছে টিনের ঘরে। শিক্ষা কার্যক্রম ব্যাহত গোপালগঞ্জের কৃষ্ণাদিয়া প্রাথমিক বিদ্যালয়, সংকট সমাধানের আশ্বাস। উত্তরবঙ্গের গরুতে ভরে উঠছে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের স্থায়ী অস্থায়ী পশুর হাট। ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে চলে বেচাকেনা। দেশি গরুর বাইরে উঠেছে বিভিন্ন বিদেশি জাতের গরুও। তবে মাঝারি গরুর চাহিদা বেশি বলছেন পাইকাররা। জমে উঠেছে কুরবানি পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে আসছেন ব্যাপারীরা। সাভারের আশুলিয়ার কুরবানির বিভিন্ন হাটে দেখা মিলছে দেশি, হাসা, শাহিওয়াল, ফিজিয়ান জাতের গরুর। ক্রেতাদের পছন্দের শীর্ষে মাঝারি ও ছোট আকৃতির পশু। আমি অনেক সস্তায় কিনছি, 4 মণ গোছ হইব, আমি 1,10,000 কিনছি। মোট 22টা গরু নিয়েছি, তার মধ্যে বিক্রি হয়েছে একটা গরু বিক্রি হয়েছে। এখন যে গরু কিনবো, গরু প্রতি 10,000, 15,000, 20,000 পর্যন্ত কম পাইবো। হাতে সময় থাকলেও শেষ মুহূর্তে ঝামেলা এড়াতে আগে ভাগেই কুরবানির পশু কিনছেন অনেকেই। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। 1,20,000 গরু কিনোই, এই গরু মূল্য 1,15,000, 13,000, 14,000। গরু রাখা একটু সমস্যা, তো প্ল্যান করছি যে গরুটা ঈদের আগের দিনে কিনবো, দাম যাচাই করতেছে। সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের 21টি অস্থায়ী পশুর হাটে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। যাবতীয় সুযোগ সুবিধা আমাদের এই বাজার থেকে আমরা কাস্টমার এবং ব্যাপারীদের জন্য দিয়ে থাকি। সাধারণ জনগণের কথা চিন্তা করে এটা আমরা
প্রতি হাটে 1000 করে দিয়েছি, যে গরুর দাম 5 লাখ টাকা হলেও হাসিল 1000 টাকা। গরু কেনাবেচার অনেক জায়গায় দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। ক্রেতারা মূলত গরু দেখেই চলে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে যে ঈদের ঠিক 1 বা 2 দিন আগেই জমে উঠবে পশুর হাট এবং সেই সাথে বিক্রি হয়ে যাবে সকল গরু। ধামরাইয়ের কালামপুর থেকে মুজাফর হোসেন জয়, সময় সংবাদ। জরাজীর্ণ একচালা টিনের ঘরেই চলছে গোপালগঞ্জের কৃষ্ণাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। বিদ্যালয় ভবনটি একতলা পাকা ভবন হিসেবে নির্মাণ করা হয় 1996 সালে। ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয় 2024 সালে। পরে পাশে একচালা টিনের ঘর তুলে শুরু হয় পাঠদান। সেখানে জায়গা না থাকায় শিক্ষকরা বাধ্য হয়ে দাপ্তরিক কাজ করছেন পরিত্যক্ত ভবনেই। বিদ্যালয়টির এমন দশায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। তবে দ্রুত নতুন ভবন নির্মাণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। বর্ষার আগেই ভাঙনের তীব্রতা বেড়েছে কিশোরগঞ্জের ধনু নদীতে। সম্প্রতি নদীগর্ভে বিলীন নিকলি উপজেলার সিংপুর ইউনিয়নের শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি। দ্রুত ব্যবস্থা না নিলে আগামী বর্ষায় ভাটি বরাটিয়া গ্রাম বিলীন হওয়ার আশঙ্কা স্থানীয়দের। আতঙ্কে দিন কাটাচ্ছেন তীরবর্তী এলাকার বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড বলছে স্থায়ী বাঁধ নির্মাণে সমীক্ষার কাজ চলছে, তবে তাৎক্ষণিক ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ চলছে। এবার কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী মঙ্গলবাড়িয়া লিচুর বাম্পার ফলন হয়েছে। মঙ্গলবাড়িয়া গ্রামে বর্তমানে ছোট বড় 10,000-এর বেশি গাছ রয়েছে। গাছের নিচ থেকে বিক্রি হচ্ছে সুস্বাদু এই লিচু। দিনে দিনে এলাকার মানুষের প্রধান আয়ের উৎস হয়ে উঠেছে লিচু চাষ। এবার মঙ্গলবাড়িয়া থেকে 12 কোটি টাকার লিচু বিক্রি হবে বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। বিভাগীয় সময় আরেকবার। নারায়ণগঞ্জে গত 2.5 বছরে 37টি ডাকাতির ঘটনা ঘটেছে। মালামাল লুটের পাশাপাশি মারধর করা হয় বাড়ির লোকজনকে। ডাকাতদের হাত থেকে রেহাই পাচ্ছেন না নারীরাও। শুধু বাসা বাড়ি নয়, দিনে রাতে লুট হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মহাসড়কের যানবাহনও। এমন ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। ডাকাতি রোধে নিয়মিত অভিযান চলছে জানিয়েছে পুলিশ। বিভাগীয় সময় আরেকবার। মানিকগঞ্জে কমেছে সব ধরনের সবজির দাম। সাটুরিয়া পল্লীহাটে ভোর থেকে কৃষক আর পাইকারের বেচাকেনা চলে সকাল 8টা পর্যন্ত। সরবরাহ বাড়ায় সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজিতে প্রতি কেজিতে কমেছে 10 থেকে 12 টাকা। এদিকে সবজির দর কমায় উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন কৃষক। তবে খুচরা বাজারে এখনও কমেনি সবজির দর। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন তাজমিলা খান। ধন্যবাদ আলিফ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।